বিসমিল্লাহির রহমানির রহিম 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত নবাগত সকল শিক্ষার্থীবৃন্দকে এবং এই মুহূর্তে যারা আমার অনলাইন ক্লাস অনুসরণ করেছেন তাদেরকে প্রত্যেককে হাজী আসমত কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমার পরিচয়, আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী আসমত কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভর্তি হওয়ার সময় তোমাদের হাতে একটা সিলেবাস ধরে দিতে সক্ষম হয়েছে আমাদের কলেজ কর্তৃপক্ষ। এই সিলেবাসের ধরে আজকে আমার ক্লাস। এই সিলেবাসের 38 পৃষ্ঠায় আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম পত্রের অর্ধবার্ষিক পরীক্ষায় 4টা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারের মধ্যে অধ্যায় প্রথম, অধ্যায় দ্বিতীয়, অধ্যায় তৃতীয় এবং অধ্যায় নবম অধ্যায়ে টপিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী, এই চ্যাপ্টারটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মূল আলোচনায় আসি। আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট জানার আগে আমাদের সবাইকে জানতে হবে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কি। আমরা জানি 9-10-এ সকলে আমরা আর্থিক বিবরণী করে আসছি। আর্থিক বিবরণীটা হয়েছে তোমার একটা বছরে একটা প্রতিষ্ঠানের কারবারের সকল অবস্থার বিবরণী, দেনার পরিমাণ, পাওনার পরিমাণ, সম্পত্তির পরিমাণ, স্থায়ী সম্পত্তির পরিমাণ, দেনাদারের পরিমাণ, বিভিন্ন ধরনের সম্পদের বিবরণ। তাহলে আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ একটি আর্থিক বছরে একটা কারবার বা একটা প্রতিষ্ঠানের যেই সকল বিবরণী পাওয়া যায় তাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলে থাকি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বিবরণী জানার জন্য আমাদের এটার আর্থিক বিবরণীর কী উদ্দেশ্যে তৈরি এটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। শিক্ষার্থীবৃন্দ, কোনো কিছুই বা এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার করা হয়েছে কোনো কিছুই উদ্দেশ্য ব্যতীত নয়। তদ্রূপ আর্থিক অবস্থার বিবরণীরও সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্যের কথা বলতে গেলে প্রথমে আমরা বলতে হয় যে একটা প্রতিষ্ঠান সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে থাকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে থাকে বলে তাকে অনেক চড়াই উতরাই পার হয়ে একটা প্রতিষ্ঠানের মূল মুনাফা এগুলা তৈরি করতে হয়। এই মূল মুনাফার মাধ্যমে আমরা যেই সকল বিষয়ে উদ্দেশ্য পেয়ে থাকি সেগুলো আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করে থাকি। প্রথম উদ্দেশ্যটা আমরা বলতে পারি যে আর্থিক ফলাফল নির্ণয়। একটি কারবার প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আর্থিক ফলাফল নির্ণয় করতে পারি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কত মোট লাভ হয়েছে, কত মোট ক্ষতি হয়েছে, নিট লাভ হয়েছে, এটা আমরা জানতে পারি। তাহলে আর্থিক বিবরণীর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আমরা বলতে পারি আর্থিক ফলাফল নির্ণয়। দ্বিতীয় উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হলো প্রতিষ্ঠানের সঠিক অবস্থা প্রকাশ। একটা কারবার প্রতিষ্ঠানের সঠিক অবস্থা প্রকাশ করার জন্য আর্থিক বিবরণীর কোনো বিকল্প নেই। আর্থিক অবস্থা, আমাদের কারবারের সঠিক অবস্থা ভালো কি মন্দ, সঠিক কি বেঠিক, এটা জানার জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ করতে পারি। 3 নম্বরে যে উদ্দেশ্যে আমরা বলতে পারি সেটা হয়েছে তোমার উৎপাদন ব্যয় নির্ণয়। আমরা সাধারণত পণ্য ক্রয় করি, আবার এই পণ্যকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিক্রয় করতে চেষ্টা করি। ওই বিক্রয় করার জন্য আমাদের উৎপাদন ব্যয় নির্ণয় করতে হয়, অর্থাৎ উৎপাদন ব্যয় আমাদের কত হয়েছে। উৎপাদন ব্যয় নির্ণয় হইলেই আমরা বলতে পারি যে আমাদের মোট লাভ কত। তাহলে প্রতিষ্ঠানের অবস্থা ভালো কি মন্দ সেটা বোঝা যায়। সেই জন্য প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নির্ণয় করাও আর্থিক বিবরণীর অন্যতম একটা উদ্দেশ্য বলে আমরা আখ্যায়িত করতে পারি। এরপর যেটা আমরা বলবো সেটা হলো সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ। একটা প্রতিষ্ঠানের সঠিক বিক্রয় মূল্য থাকতে হবে, কারণ আমি পণ্য ক্রয় করছি, উৎপাদন করছি, বিক্রয় মূল্য কমে বিক্রি করছি, তাহলে প্রতিষ্ঠানের অবস্থা 12টা বেজে যাবে।
তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত সেটা আমার জানতে হবে, তারপর বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে, এরপরে প্রতিষ্ঠানের লাভ পাওয়া যাবে। তাইলে প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য নির্ধারণ করো আর্থিক বিবরণীর অন্যতম একটা উদ্দেশ্য বলে আমরা আখ্যায়িত করতে পারি। তারপরে আমরা বলতে পারি পণ্যের গুণগত মান বিচার এবং ব্যবস্থা গ্রহণ। একটা পণ্য তৈরির পর এটার গুণগত অবস্থাটা কি সেটা আমাদের জানতে হবে, এটার মান কি আমাদের ব্যবস্থা করতে হবে এবং এটার বিচার বিবেচনা করতে হবে। যদি মানটা ভালো হয় তাহলে আমরা এটা বেশি দামে বেচবো, আর মান খারাপ হলে এটা আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করব। তাহলে পণ্যের গুণগত মান নির্ণয় করাও আর্থিক অবস্থা বিবরণীর অন্যতম একটা উদ্দেশ্য বলতে পারি। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তুলনা সহজ করা যায়, অর্থাৎ একটা কোম্পানির মোট লাভ কত আরেকটা কোম্পানির সঙ্গে আমরা সহজে তুলনা করতে পারি, একটা কোম্পানির নিট লাভ কত আরেকটা কোম্পানির সঙ্গে আমরা তুলনা করতে পারি। তাহলে পণ্যের তুলনামূলক বিচার বিশ্লেষণ আমরা জানতে পারি, তুলনা করতে পারি। সর্বশেষে আমরা যে উদ্দেশ্যটা বলবো সেটা হচ্ছে ব্যবহারকারীদের তথ্য প্রদান, অর্থাৎ একটা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে যেসব তথ্য ব্যবহার করা হয়, লাভ কত, লস কত, মোট লাভ কত, পাওনাদার কত, দেনাদার কত, প্রদেয় কত, প্রাপ্য কত, সব কিছু জানতে পারি এবং ব্যবহারকারীদের আমরা তথ্য দিতে পারি। এই তথ্যের মাধ্যমে আমরা আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্য সফল করতে পারি। এই ছিল আমার আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্য। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গেলে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে মুনাফা জাতীয় আয়ের শ্রেণী বিভাগ। আর্থিক ফলাফল বিবরণী তৈরি করতে গেলে আমাদের এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়ের যেই সকল আয় এবং যেই সকল ব্যয় আছে সেগুলো আমরা বিবেচনা করব। প্রথমত আমাদের যে জিনিসটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয়, ডাইরেক্ট রেভিনিউ ইনকাম, অর্থাৎ প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় অথবা প্রত্যক্ষ মুনাফা জাতীয় ইনকামটা কি। প্রত্যক্ষ মুনাফা জাতীয় মানে ডাইরেক্ট হচ্ছে যেগুলো আমরা পণ্য বিক্রয়ের মাধ্যমে একটা বারবার প্রতিষ্ঠান সাধারণত ক্রয় করে পণ্য বিক্রয় করার জন্য আমরা একটা কারবার প্রতিষ্ঠান বিক্রয়ের উদ্দেশ্যে যে আয় হয়ে থাকে এটাকে আমরা প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় বলে থাকি, অথবা যতবার বেশি বিক্রয় করব ততবার আমরা আয় বেশি পাবো। এখানে বিক্রয়ের মাধ্যমে সাধারণত প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় হয়ে থাকে। তাইলে প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয়ের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি, প্রত্যক্ষভাবে বা পণ্য বিক্রয় করে কারবার প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের মাধ্যমে যে আয় হয় তাকে আমরা প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় বলে থাকি। 2 নম্বর হইল আমার প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয়, ডাইরেক্ট ইসিটি রেভিনিউ এক্সপেন্ডিচার। প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয়, প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয়ের আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, পণ্য বিক্রয় ব্যতীত অন্যান্য যে ব্যয়গুলা হয় প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় বলতে আমরা বলতে পারি উৎপাদনের সঙ্গে জড়িত পণ্য ক্রয় থেকে শুরু করে যে ধরনের খরচ হয়ে থাকে তাকে আমরা প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় বলে আখ্যায়িত করতে পারি। যেমন পণ্য ক্রয় পরিবহন, তারপর হলো তোমার এই যে জাহাজ ভাড়া, মজুরি, এই ধরনের খরচকে আমরা প্রত্যক্ষ
মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি। অর্থাৎ পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত যে সকল ব্যয়, একটা পণ্য উৎপাদন করতে গেলে যে ব্যয় হয় এই ব্যয়গুলোকে আমরা প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় বলে আখ্যায়িত করতে পারি। তাহলে এই গেল তোমার প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয়। ইনকাম, পরোক্ষ মুনাফা জাতীয় আয়। উৎপাদন পরোক্ষ মুনাফা জাতীয় আয়ের সংজ্ঞাটা আমরা বলতে পারি যে উৎপাদনের সঙ্গে জড়িত ছাড়া অন্যান্য যেই সকল আয় হয়ে থাকে তাকে আমরা পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি। যেমন বিক্রয়ের মাধ্যমে আমরা যে আয় পাইতাম সেটা ছিল প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয়। বিক্রয় ছাড়া অন্যান্য যে আয় হয় এটাকে আমরা পরোক্ষ মুনাফা জাতীয় আয় বলে আখ্যায়িত করতে পারি। যেমন পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয় প্রাপ্ত ভাড়া, উপভাড়া, ভাট্টা প্রাপ্তি ইত্যাদি। এখন পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার অর্থাৎ পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয় উৎপাদনের সঙ্গে জড়িত ব্যতীত, অর্থাৎ ব্যবসায়ের মূল কার্য পরিচালনা করার জন্য যে ব্যয় হয়ে থাকে তাকে আমরা পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয় হয়ে থাকে। উৎপাদন করার পর ছাড়াও আমাদের অনেক ধরনের খরচ আছে, এই ধরনের খরচ বা ব্যয়কে ইনডাইরেক্ট বা মুনাফা জাতীয় পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয় বলে আখ্যায়িত করতে পারি। তাহলে আমরা প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয়, প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয়, পরোক্ষ মুনাফা জাতীয় আয়, পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে জানলাম। এখন আমরা জানব পরিচালন আয়, অপারেটিং এখন পরিচালন আয়। কারবার পরিচালনা করতে গেলে অর্থাৎ মূল ব্যবসা পরিচালনা করতে গেলে যে আয় হয় তাকে আমরা পরোক্ষ পরিচালন আয় বলে আখ্যায়িত করতে পারি। পরোক্ষ মূলাচাল পরিচালন আয় অর্থাৎ কারবার পরিচালনা করতে গেলে যে ধরনের আয় হয় তাকে পরোক্ষ পরিচালনা, যেমন প্রাপ্ত ভাট্টা, প্রাপ্ত কমিশন, এই ধরনের আয়। পরিচালন ব্যয় কারবার পরিচালনা করতে গেলে অর্থাৎ মূল ব্যবসা পরিচালনা করতে গেলে যে ধরনের ব্যয় হয়ে থাকে তাকে আমরা পরোক্ষ পরিচালনা ব্যয় বলে আখ্যায়িত করতে পারি। পরোক্ষ মনোচারের ব্যয় সাধারণত যেমন বিক্রয়, বেতন, প্রশাসনিক খরচ, বিজ্ঞাপন, এই ধরনের খরচকে পরিচালনা ব্যয় বলে আখ্যায়িত করতে পারি। পরিচালন ব্যয় ইনকাম, অপরিচালন ব্যয় অপরিচালন আয়,
অপরিচালন ব্যয় নন অপারেটিং এক্সপেন্ডিচার নন অপারেটিং এক্সপেন্স। এখন অপরিচালন ব্যয়, একটা ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের অপরিচালন ব্যয় মানে কারবার পরিচালনা ছাড়াও আমাদের অনেক আয় হয়, একে অপরিচালন ব্যয় বলে আখ্যায়িত করতে পারি। তাহলে অপরিচালন ব্যয় হলো কারবার পরিচালনা ছাড়াও আমাদের কিছু আয় হয় থাকে, যেমন বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, এই ধরনের আয়কে আমরা অপরিচালন আয় বলে আখ্যায়িত করতে পারি। অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় সাধারণত কারবার পরিচালনা ছাড়াও আমরা যে ধরনের ব্যয় পেয়ে থাকি সেকে অপরিচালন ব্যয় বলে আখ্যায়িত করে পারি। অপরিচালন ব্যয় যেমন শিক্ষানবিশ ভাতা, এই ধরনের ব্যয় অপরিচালন ব্যয়। ব্যাংক চার্জ, মূলধনের সুদ, অর্থাৎ কারবার পরিচালনা ছাড়াও যে ধরনের ব্যয় হয়ে থাকে তাকে আমরা অপরিচালনা ব্যয় বলে আখ্যায়িত করতে পারি। এখন গেল আমাদের তাত্ত্বিক বিবরণী। এখন আর্থিক বিবরণী করতে গেলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা বিশদ আয় বিবরণী তৈরি করতে হয়। তাহলে বিশদ আয় বিবরণী তৈরি করতে গেলে আমাদের প্রথমে তো যে কাজটা করতে হবে সেটা বলতে হবে কোনো একটা কোম্পানির নাম লিখতে হবে। তারপরে 31শে ডিসেম্বর 2009 সালের সমাপ্ত বছরের তারপরে বলতে হয়। এরপরে দিতে হবে আমাদের একটা বিবরণী দিতে হবে, যেমন বিবরণ, টাকার ঘর তিনটা থাকতে হবে। এইভাবে আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করতে হবে। আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার সময় প্রথমে আমাদের যে কাজটা করতে হবে বিক্রয় ব্যয় করতে হবে। বিক্রয় থেকে আমরা যদি অলিখিত বিক্রয় থাকে এটা যোগ করব, তারপরে বিক্রয় বাড়তা থাকলে বাদ দিব, বাদ দেওয়ার পরে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দেওয়ার পরে আমরা নিট বিক্রয় পাই। নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়ের সঙ্গে যেমন প্রারম্ভিক মজুত পণ্য, যোগ ক্রয়, যোগ মজুরি, যোগ জাহাজ ভাড়া, এগুলা যোগ করার পরে আমরা একসঙ্গে লিখবো। লেখার পরে এটা থেকে বাদ দিব হলো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটা আমরা মোট লাভ পাবো। তাহলে একটা প্রতিষ্ঠানের আমরা মোট লাভ পেতে পারতেছি। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা যেটা পাই সেটা মোট লাভ পাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা মোট লাভ সম্পর্কে জানতে পারলাম। তাহলে নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারই অন্যান্য ক্লাসগুলো হবে। এখন তোমাদের সঙ্গে তোমরা এই বিষয়ের যে কোনো একটা বই কিনে যে কোনো একটা বই অনুসরণ করলেই তোমরা দেখতে পারবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী আজকে এখানেই শেষ হোক। সেই পর্যন্ত এরপর তোমাদের সঙ্গে অন্যান্য ক্লাসের মাধ্যমেই দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।